প্রমাণ করতে দিয়েছে যে এই বৃত্তটা এবং এই বৃত্তটা পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে এবং এদের সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে দিয়েছে। অন্তঃস্পর্শ বলতে কি বোঝায়? একটা বৃত্ত আছে এরকম ভাবে আর একটা বৃত্ত আছে এরকম ভাবে, অন্তঃস্পর্শ করেছে এবং এদের যে সাধারণ স্পর্শক রয়েছে, মানে একটা স্পর্শক যেটা দুটো বৃত্তকেই টাচ করেছে, একটা স্পর্শক যেটা দুটো বৃত্তকেই টাচ করেছে, তো সেই সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে প্রথম বৃত্তটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 10y মাইনাস 20 ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে আমরা এই বৃত্তটা কেন্দ্রটা বার করব। কেন্দ্র C1 বলতে কত হবে? প্রথম বৃত্তের কেন্দ্র বা C1 ইকুয়াল টু কত হবে? এই বৃত্তের সমীকরণটাকে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 যদি এরকম ভাবে সাজাই, সেখান থেকে আমরা কেন্দ্রটা পেয়ে যাব মাইনাস জি কমা মাইনাস এফ, অর্থাৎ কেন্দ্রটা পেয়ে যাব -2,5। এটা হচ্ছে কেন্দ্র। ব্যাসার্ধ R1 কত হবে? ব্যাসার্ধ R1 ইকুয়াল টু হয়ে যাবে √of g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে হয়েছে 7 এত একক। এরপর আমরা দ্বিতীয় বৃত্তটাকে নিয়ে কাজ করব। দ্বিতীয় বৃত্ত বলতে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস দিয়ে হচ্ছে 4x মাইনাস হচ্ছে 4y প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখান থেকে আমরা একই রকম ভাবে কেন্দ্রটা বার করব। কেন্দ্র বলতে হচ্ছে C2 ইকুয়াল টু কত পাওয়া যাচ্ছে? C2 ইকুয়াল টু পাওয়া যাবে 2,2। আর ব্যাসার্ধ R2 বার করব। R2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 একক। তো নেক্সট আমরা কি করব? C1 এবং C2 এর মাঝখানে ডিস্টেন্স বার করব। তাহলে এটা লিখবে যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? C1 কত ছিল? C1 ছিল -2,5। C2 কত হয়েছে? C2 হচ্ছে 2,2। তাহলে এদের মাঝখানে ডিস্টেন্স ইকুয়াল টু কত হবে? এখানে হচ্ছে -2 হোল স্কোয়ার প্লাস দিয়ে বসবে 5 - 2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 5 একক। এটা আমরা পেয়ে গেলাম C1 এবং C2 এর মাঝখানে ডিস্টেন্স। নেক্সট আমরা R1 মাইনাস R2 করছি। R1 কত পাওয়া গেছে? R1 পাওয়া গেছে 7 একক, R2 পাওয়া গেছে 2 একক, তাহলে হয়ে যাচ্ছে 5 একক। যদি C1 আর C2 এর মাঝখানে ডিস্টেন্সটা R1 মাইনাস R2 এর সাথে ইকুয়াল হয়, তাহলে এরা অন্তঃস্পর্শ করেছে। যদি C1 এবং C2 এর মাঝখানে ডিস্টেন্সটা R1 মাইনাস R2 এর সাথে ইকুয়াল হয়, তাহলে এরা অন্তঃস্পর্শ করেছে। এখানে দেখো ইকুয়াল বেরিয়েছে, তাহলে বলা যেতে পারে যে এরা অন্তঃস্পর্শ করেছে। এটা লিখে দেবে, যেহেতু কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দুটোর বিয়োগফলের সাথে সমান, তাহলে বলা যেতে পারে দুখানা সার্কেল অন্তঃস্পর্শ করেছে। এবার বলছে যে এদের সাধারণ স্পর্শকটার সমীকরণ নির্ণয় করতে। তো সাধারণ স্পর্শকের সমীকরণ আমরা কি করে বার করব? প্রথমে আমরা দুটো বৃত্তের সমীকরণকে একবার লিখে নিচ্ছি। প্রথম বৃত্তের সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 10y মাইনাস 20 ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে প্রথম বৃত্তের সমীকরণ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 10y মাইনাস 20 ইকুয়াল টু 0। আর দ্বিতীয় বৃত্তের সমীকরণ কত ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিতীয় বৃত্তের সমীকরণ।
তো এদের সাধারণ স্পর্শকের সমীকরণ কি করে বেরোবে? আমাদের দুটো বৃত্তর সমীকরণকে মাইনাস করে দিতে হবে। তাহলে দেখো এক্স স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, ওয়াই স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, দুটোকে যদি মাইনাস করা যায় তাহলে কত পাওয়া যাচ্ছে? 8x মাইনাস 6y মাইনাস 24 ইকাল টু হচ্ছে 0। 8x মাইনাস 6y মাইনাস 24 ইকাল টু হচ্ছে 0। তো এখান থেকে যদি আমরা দুইটাকে কমন নিই তাহলে কত পড়ে থাকবে? 4x মাইনাস 3y ইকাল টু হচ্ছে 12। এটা হচ্ছে এদের সাধারণ স্পর্শকের সমীকরণ। পরের প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে বলছে যে এই দুটো বৃত্ত যদি পরস্পর পরস্পরকে স্পর্শ করে তাহলে সেক্ষেত্রে দেখাও যে এটা হবে। এটা আমাদের প্রুফ করতে হবে। বলে দিয়েছে যে দুখানা বৃত্ত পরস্পর পরস্পরকে স্পর্শ করেছে, অন্তস্থভাবে না বহিস্থভাবে সেটা কিন্তু মেনশন করা নেই। আমরা প্রথম সমীকরণটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2ax প্লাস সি স্কোয়ার ইকাল টু হচ্ছে 0। এটা হচ্ছে প্রথম বৃত্তের সমীকরণ যেটা দেওয়া ছিল। তো এখান থেকে আমরা কেন্দ্রটা কত পাবো? কেন্দ্র ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস a, 0। ব্যাসার্ধ r1 ইকাল টু কত পাবো? রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এত একক। আমরা দ্বিতীয় সমীকরণটাকে নিয়ে কাজ করছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2by প্লাস সি স্কোয়ার ইকাল টু হচ্ছে 0। কেন্দ্র কত হবে? কেন্দ্র হয়ে যাবে 0, মাইনাস বি, এটা হয়ে যাচ্ছে কেন্দ্র। ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ r2 ইকাল টু হয়ে যাচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এত একক। এটা হয়ে যাচ্ছে ব্যাসার্ধ। এবার দেখো যদি দুখানা বৃত্ত অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে এদের কেন্দ্রদ্বয়ের মাঝখানের দূরত্বটা ব্যাসার্ধ দুটোর বিয়োগফলের সাথে সমান হবে। আর যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে এদের কেন্দ্রদ্বয়ের মাঝখানের ডিস্টেন্সটা ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সাথে সমান হবে। তো সবার আগে আমাদের কেন্দ্রদ্বয়ের মাঝখানের দূরত্ব বার করতে হবে। এটা লিখবে যে দুটো কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত হবে। এটা দূরত্ব বার করার ফর্মুলা আমরা জানি যে মাইনাস a মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার, এটা হয়ে যাচ্ছে কেন্দ্রদ্বয়ের মাঝখানের ডিস্টেন্স। তাহলে দুখানা কেন্দ্রের মাঝখানের ডিস্টেন্সটা ইকুয়াল হবে কার সাথে? যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে r1 এবং r2 এর যোগফলের সাথে সমান হবে। যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে r1 এবং r2 এর যোগফলের সাথে সমান হবে। যদি অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে এদের বিয়োগফলের সাথে সমান হবে। বহিস্থভাবে স্পর্শ করলে এদের যোগফলের সাথে সমান হবে, অন্তস্থভাবে স্পর্শ করলে এদের বিয়োগফলের সাথে সমান হবে। তো এবার আমি কি করছি? বোথ সাইড স্কয়ার করছি। বোথ সাইড স্কয়ার করলে কত হবে? এটা তো রুট ওভারটা উঠে যাচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে? a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানটায় কত হচ্ছে? এখানটায় হয়ে যাচ্ছে a স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, তার হোল স্কয়ার হয়ে যাচ্ছে। তো পরের লাইনে আমরা কি করব? এটাকে a প্লাস বি হোল স্কয়ার এই ফর্মুলায় ভাঙবো, কিন্তু এখানে তো প্লাস মাইনাস রয়েছে, তাহলে কি করব? দেখো প্রথমটা যেরকম ছিল সেরকম রইল। a প্লাস বি হোল স্কয়ার এই ফর্মুলায় কত হয়? a প্লাস বি হোল স্কয়ার এই ফর্মুলায় ভাঙছি, এটা তাহলে হয়ে যাবে রুট ওভার অফ a স্কয়ার মাইনাস সি স্কয়ার তার হোল স্কয়ার, প্লাস দিয়ে বসবে 2ab, a বলতে আছে রুট ওভার অফ a স্কয়ার মাইনাস সি স্কয়ার
বি বলতে আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, প্লাস দিয়ে বসছে রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার স্কোয়ার। অসুবিধা নেই, এ প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মুলায় ভেঙেছি। কিন্তু এখানে তো মাইনাস তো হতে পারে, কিন্তু প্লাস মাইনাস দুটো সাইনই রয়েছে, কিন্তু মাইনাস হওয়াটাও তো সম্ভব। যদি এখানটা মাইনাস হতো তাহলে কি হতো, এখানটা প্লাস টু এবি না হয়ে মাইনাস টু এবি হয়ে যেত। তাই জন্য আমরা এখানটা শুধুমাত্র প্লাস মাইনাস সাইনটা বসিয়ে দেবো। তাহলে কত পাচ্ছি আমরা, এখানটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস মাইনাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু দিয়ে বসছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। মানে দুটোর রুট ওভারটা আমরা একসাথে দিয়ে দিলাম, দুটোরই মাথায় রুট ওভার ছিল, আমরা রুট ওভারটাকে একসাথে দিয়ে দিয়েছি। এখানটায় পড়ে থাকছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানেও এ স্কোয়ার রয়েছে, এখানেও এ স্কোয়ার রয়েছে, ক্যান্সেল করা যাবে, এখানেও বি স্কোয়ার রয়েছে, এখানেও প্লাস বি স্কোয়ার রয়েছে, ক্যান্সেল করা যাবে। তাহলে কত পড়ে থাকছে, এই পাশটায় জিরো পড়ে থাকছে, তাহলে এখানটায় হচ্ছে মাইনাস টু সি স্কোয়ার প্লাস দিয়ে থাকছে টু ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, প্লাস মাইনাস দিয়ে থাকছে ইন্টু দিয়ে পড়ে থাকছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। নেক্সট স্টেপে কি করবো, এটাকে সাইড চেঞ্জ করবো, তাহলে এপাশে এলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানটা হচ্ছে টু সি স্কোয়ার ইকুয়াল টু দিয়ে হচ্ছে প্লাস মাইনাস টু ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু দিয়ে পড়ে থাকছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দুইটাকে ক্যান্সেল করা যাবে। নেক্সট স্টেপে কি করবো, আবার বোথ সাইড স্কোয়ার করে দেবো, তাহলে এখানটা হয়ে যাবে সি টু দি পাওয়ার 4। তো দেখো প্লাস এ স্কোয়ার করলে প্লাস হবে, আবার মাইনাস এ স্কোয়ার করলেও প্লাস হবে। এখানটা প্লাস মাইনাস রয়েছে, তো স্কোয়ার করলে শুধুমাত্র প্লাসটাই পাওয়া যাচ্ছে, আর এখান থেকে রুট ওভার সাইনটা উঠে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা পাওয়া যাচ্ছে। তো নেক্সট স্টেপে আমরা কি করব, সি টু দি পাওয়ার 4 যেরকম ছিল সেরকম রইল, এটাকে আমরা মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে, সি স্কোয়ারের সাথে বি স্কোয়ারটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, আবার এ স্কোয়ারের সাথে সি স্কোয়ারটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, মাইনাস দিয়ে বসবে এ স্কোয়ার সি স্কোয়ার, আবার সি স্কোয়ারের সাথে সি স্কোয়ারটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে প্লাস সি টু দি পাওয়ার 4। আমরা ব্র্যাকেটটাকে ওপেন করে দিলাম, এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, তাহলে এটাকে ক্যান্সেল করা যাচ্ছে। আমি বি স্কোয়ার সি স্কোয়ারটাকে এপাশে নিয়ে আসছি, এ স্কোয়ার সি স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে আসছি, এ স্কোয়ার বি স্কোয়ারটাকে এপাশে রাখলাম। এবার কি করব, বোথ সাইডে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে এটাও ডিভাইড হবে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে, এটাও ডিভাইড হবে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার দিয়ে, এটাও ডিভাইড হবে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার দিয়ে। বি স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, সি স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, এ স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, সি স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, এ স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, বি স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার ইকাল টু হচ্ছে 1 বাই সি স্কোয়ার। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া ছিল। পরের প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে বলছে যে এই দুখানা বৃত্ত পরস্পর পরস্পরকে স্পর্শ করেছে এবং তাদের স্পর্শবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তাহলে কি করব আমরা, একই রকম অঙ্ক আছে, এখানে দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 12 ইকাল টু 0। তো এখান থেকে আমরা কেন্দ্রটা পেয়ে যাব কত, কেন্দ্রটা পেয়ে যাব 1,2। ব্যাসার্ধ কত পাবো, ব্যাসার্ধ পাবো রুট ওভার 17। পরের সমীকরণটা কত রয়েছে, 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y মাইনাস 140 ইকাল টু হচ্ছে 0। এটাকে তোমরা বোথ সাইডে 3 দিয়ে ডিভাইড করবে, সেটাকে প্লাস 2gx প্লাস 2fy এরকম ফরম্যাটে সাজাবে। সেখান থেকে c2 কত পেয়ে যাবে, c2 পেয়ে যাবে 1/3 কমা মাইনাস 2/3। r2 কত পাবে, r2 পাবে 5/3 রুট ওভার অফ 17, এত ইউনিট। তো
আমরা কি করব, প্রথমে C1 আর C2 এর মাঝখানে দূরত্ব বার করবো। তাহলে লিখবো C1 মাইনাস C1 এবং C2 এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বলে লিখবে। সেটা কত হবে? কিরকম ভাবে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বার করতে হয় সেটা তোমরা জানো, এখানে আমি সংক্ষেপে করে দিচ্ছি। সেটা হয়ে যাবে 2/3√17। নেক্সট আমরা R1 মাইনাস R2 করবো। R1 ইকুয়াল টু কত বেরিয়েছিল? আচ্ছা, আমরা এখানে R2 মাইনাস R1 করছি। R2 মাইনাস R1 করলে কত হবে? একটা বেরিয়েছিল 5/3√17, আর একটা বেরিয়েছে √17। তাহলে এখান থেকে পাওয়া যাবে 2/3√17। তাহলে C1 আর C2 এর মাঝখানের দূরত্বটা মিলে যাচ্ছে কার সাথে? R2 আর R1 এই দুটো ডিফারেন্সের সাথে। তাহলে বলা যেতে পারে যে বৃত্ত দুটো অন্তস্থভাবে স্পর্শ করেছে। বৃত্ত দুটো অন্তস্থভাবে স্পর্শ করেছে। এবার আমরা কি করব? R1:R2 এর রেশিও বার করবো। তাহলে কত হবে? √17:5/3√17। তাহলে এখানটা বলছে √17/5/3√17। তো ফ্র্যাকশনের ডিভিশনের সময় কি হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়। তাহলে এটা হচ্ছে 3/5√17। এখান থেকে √17টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হয়েছে 3:5। তাহলে দেখো, যেহেতু অন্তস্থভাবে স্পর্শ করেছে, কেন্দ্রগুলোর মানে বিন্দুগুলোর স্থানাঙ্ক কত রয়েছে? বিন্দুগুলোর স্থানাঙ্ক রয়েছে 1,2, আর একটা বলছে 1/3, -2/3। রেশিওটা কত বলছে? রেশিওটা বলছে 3:5। অন্তস্থভাবে স্পর্শ করেছে, তাহলে আমরা 5 এর সাথে 1টাকে মাল্টিপ্লাই করব, মানে আমরা স্পর্শ বিন্দুটাকে বার করছি। তাহলে এখানটা হচ্ছে 5, 3 এর সাথে 1/3টাকে মাল্টিপ্লাই করব, তাহলে এখানটা হচ্ছে 1, মাঝখানে সাইনটা হচ্ছে মাইনাস। কেন? যেহেতু অন্তস্থভাবে স্পর্শ করেছে। নিচটায় হবে 5 - 3। আবার এখানটায় কত হবে? 5 × 2, তাহলে হয়ে যাচ্ছে 10, মাইনাস দিয়ে বসবে 3 × -2/3, তাহলে কত হবে? তাহলে এখানটা হয়ে যাচ্ছে +2। যেহেতু অন্তস্থভাবে স্পর্শ করেছে, সেই কারণে আমরা স্পর্শবিন্দু স্থানাঙ্ক বার করার সময় মাঝখানটা মাইনাস বসাবো। এখানটায় বসবে 5 - 3। তাহলে কত হচ্ছে? সলভ করলে হয়ে যাচ্ছে 2,6। এটা হয়ে যাচ্ছে স্পর্শবিন্দু স্থানাঙ্ক। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।